আসসালামু আলাইকুম। আজকে আমি তামাদি আইনের বিস্তারিত আলোচনা করব। তামাদি আইন হচ্ছে 1908 সালের একটি আইন। এটি 1909 সালে 1908 সালের 9 নং আইন। তামাদি আইন কার্যকর করা হয়। তামাদি আইন কার্যকর করা হয় 1909 সালের 1 জানুয়ারি মাসে। তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত করা হয় 1859 সালে। সর্বপ্রথম কার্যকর হয় 1862 সালে। বর্তমান আইনটি কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারিতে। 1908 সালের 9 নং আইন হচ্ছে তামাদি আইন। তামাদি আইনে মোট ধারা হচ্ছে 29টি, মোট অনুচ্ছেদ হচ্ছে 183। তামাদি আইনের মোট তফসিল কতটি? 3টি। এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় তফসিলটি বাতিল করা হয়েছে। আইনের প্রকৃতি হচ্ছে তামাদি আইন হচ্ছে একটি পদ্ধতিগত আইন। তামাদি আইন কি? তামাদি আইন হচ্ছে একটি পদ্ধতিগত আইন। তামাদি আইন সর্বশেষ সংশোধিত হয়েছে কত সালে? তামাদি আইন সর্বশেষ সংশোধিত হয়েছে কত সালে? তামাদি আইন সর্বশেষ সংশোধিত হয়েছে 2004 সালে। তামাদি আইনের সময়সীমা সংক্রান্ত ধারা 3 থেকে 25। তামাদি আইনের সময়সীমা সংক্রান্ত ধারা হচ্ছে 3 থেকে 25 পর্যন্ত। তামাদি আইন পদ্ধতিগত আইন হলেও ধারা 2628 তত্ত্বগত আইনের বিধানের রয়েছে। তো তামাদি আইনের ধারা 1 কি বলেছে? তামাদি আইনের ধারা 1 হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকারিতা, সীমা ও পরিবর্তন। সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকারিতা, সীমা ও পরিবর্তন, এটা হচ্ছে তামাদি আইনের 1 ধারা। তামাদি আইনের 2 ধারায় কিছু সংজ্ঞা প্রদান করা হয়েছে। তামাদি আইনের 2 ধারায় কিছু সংজ্ঞা প্রদান করা হয়েছে। 2 এর 1 হচ্ছে দরখাস্তকারী। 2 এর 1 কি? দরখাস্তকারী। দরখাস্তকারী বলতে যেই ব্যক্তির নিকট হতে বা যার মাধ্যমে দরখাস্তকারী তার দরখাস্ত করার অধিকার লাভ করে সেই ব্যক্তিকে বোঝায়। দরখাস্তকারীকে যেই ব্যক্তির নিকট হতে বা যার মাধ্যমে দরখাস্তকারী তার দরখাস্ত করার অধিকার লাভ করে তাকে দরখাস্তকারী বলে। বিনিময়পত্র। বিনিময়পত্র বলতে হুন্ডি বা চেক বোঝায়। বিনিময়পত্র বলতে হুন্ডি বা চেক বোঝায়। মুচলেকা বা বন্ড। মুচলেকা বা বন্ড বলতে এমন কোনো দলিল বোঝায় যার দ্বারা কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অর্থ প্রদানের জন্য নিজেকে এই শর্তে বাধ্য করে থাকে যে নির্দিষ্ট কোনো কাজ সম্পাদিত হলে বা না হলে
উক্ত বাধ্যবাধকতা বাতিল করা যাবে। চার হচ্ছে বিবাদী। বিবাদী বলতে বোঝায় যে ব্যক্তির নিকট হতে বা যার মাধ্যমে বিবাদী তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের হওয়ার দায়ী দায়িত্ব লাভ করে থাকে সেই ব্যক্তিকে বিবাদী বলে। ব্যবহার সত্য বা ইজমি, এটা এর বিস্তারিত 26 দ্বারায় আলোচনা করা আছে। তো ব্যবহার সত্য বলতে কি বোঝায়? ব্যবহার সত্য বলতে এমন কোনো অধিকার বোঝায় যা কোনো ব্যক্তির চুক্তির ফলে উদ্ভূত হয় না, যা দ্বারা কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সত্তাধীন জমির অংশ বা তার কোনো ফসল বা তাতে সংযুক্ত বা অবাঞ্ছিত কোনো কিছু নিজের লাভের জন্য অপসারণ বা ব্যবহার করার অধিকার লাভ করে। এখানে এই সংজ্ঞাগুলি ভালোভাবে পড়তে হবে। আবার সাথে আছে সরল বিশ্বাস, আগে আছে বাদী। তো বাদী কাকে বলে? বাদী বলতে যেই ব্যক্তির নিকট হতে বা যার মাধ্যমে বাদী মামলা করার অধিকার লাভ করে থাকে সেই ব্যক্তিকে বাদী বলে। অঙ্গীকারপত্র 9, অঙ্গীকারপত্র 10 হচ্ছে মামলা। 11 হচ্ছে ওসি বা ট্রাস্টি। তারপর হচ্ছে ধারা 3। তামাদি মেয়াদ 3 ধারায় কি বলেছে? তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মামলা ইত্যাদি খারিজ হবে। অর্থাৎ তামাদি মেয়াদ শেষে কোনো মামলা, আপিল বা দরখাস্ত দাখিল করা হলে তা খারিজ হবে। তিন ধারার মূল বিষয় হচ্ছে নির্ধারিত তামাদির মেয়াদ শেষ হবার পর মামলা, আপিল বা দরখাস্ত করা হলে মামলা খারিজ হবে। এক্ষেত্রে বিবাদী পক্ষ কোনো আপত্তি উত্থাপন না করলেও আদালত তা খারিজ করে দেবে। 3 ধারা অনুযায়ী তামাদির বিষয়বস্তু হচ্ছে 3টি। 3 ধারা অনুযায়ী তামাদির বিষয়বস্তু 3টি, অর্থাৎ 3 ধারা 3টি ক্ষেত্রে প্রযোজ্য হবে। এক হচ্ছে মূল মোকদ্দমা, আপিল, দরখাস্ত বা আবেদনপত্র। এই 3টি ক্ষেত্রে তামাদির 3 ধারা প্রযোজ্য। 3 ধারার বিধান আদালতের জন্য বাধ্যতামূলক। 3 ধারার বিধান কি? 3 ধারার বিধান আদালতের জন্য বাধ্যতামূলক। তাই পক্ষগণ একমত হয়েও তামাদির মেয়াদ বৃদ্ধি করতে পারে না। তাই পক্ষগণ একমত হয়েও তামাদির মেয়াদ বৃদ্ধি করতে পারবে না। আদালত তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার ফলে কোনো মোকদ্দমা খারিজ করলে পরবর্তী ওই মামলার একই পক্ষ বা একই বিষয়বস্তু নিয়ে কোনো মোকদ্দমা করলে উক্ত মোকদ্দমা রেজ জুডিকাটা দ্বারা পালিত হবে। তামাদি আইনের 4 ধারায় কি বলেছে? তামাদি আইনের 4 ধারায় বলেছে আদালত বন্ধ থাকার সময় যখন তামাদির সময় সমাপ্ত হয়ে যায়, আমাদের 4 ধারা বলেছে আদালত বন্ধ থাকার সময় যখন তামাদির সময় সমাপ্তি হয়ে যায় বা আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদির মেয়াদ উত্তীর্ণ হলে সেক্ষেত্রে কী করতে হবে? আদালত বন্ধ থাকার দিন যদি কোনো মামলা, আপিল বা দরখাস্ত দাখিল করার শেষ দিন হয়, আদালত বন্ধ থাকার দিন যদি কোনো মামলা, আপিল বা দরখাস্ত দাখিল করার শেষ দিন হয়, সেক্ষেত্রে যেদিন আদালত পুনরায় খুলবে সেদিন উক্ত মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করা যাবে।
এই 4 ধারার বিধান 3টি ক্ষেত্রে প্রযোজ্য হবে। এত হচ্ছে মূল মামলা, আপিল বা দরখাস্ত। আমাদের 5 ধারায় আমাদের 5 ধারা কি? কতিপয় ক্ষেত্রে মেয়াদ বা সময় বৃদ্ধিকরণ, কতিপয় ক্ষেত্রে মেয়াদ বা সময় বৃদ্ধিকরণ। কোনো আপিল বা রায় পুনর্বিচার বা পুনর্নিরীক্ষণের দরখাস্ত বা আপিল করার অনুমতি প্রার্থনার দরখাস্ত বা অন্য কোনো দরখাস্ত যার উপর এই দ্বারা বর্তমানে বলবৎ কোনো আইনের। আচ্ছা, এই ধারার মূল বিষয়বস্তু হচ্ছে, এখান থেকে ধারার যে এটা আছে, এটা পড়লে কোনো কিছু বুঝতে যাবেন। এর মূল বিষয়বস্তুগুলি আমরা জেনে নিই, যা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 5 ধারা 5টি ক্ষেত্রে তামাদির মেয়াদ উত্তীর্ণ হবার পর আদালতকে যথেষ্ট কারণ দেখিয়ে সন্তুষ্ট করতে পারলে আদালত বিলম্ব মৌকুফ করতে পারে। এটিকে কন্ডোলেশন অফ ডিলে বা বিলম্ব মৌকুফ করা বলে। 5 ধারার বক্তব্য অনুযায়ী এটি আদালতের বিবেচনামূলক ক্ষমতা। যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও আদালত বিলম্ব মৌকুফের আবেদন প্রত্যাখ্যান করতে পারে। তাই কোনো পক্ষ অধিকার হিসেবে 5 ধারার অধীনে বিলম্ব মৌকুফ করে সময় বৃদ্ধির আবেদন করতে পারবে না। 5 ধারার বিধান 5টি ক্ষেত্রে প্রযোজ্য। 5 ধারার বিধান কয়টি ক্ষেত্রে প্রযোজ্য? 5 ধারার বিধান 5টি ক্ষেত্রে প্রযোজ্য। এই ক্ষেত্রগুলি হলো আপিল করার অনুমতির দরখাস্ত, রায়ের পুনর্বিচারের দরখাস্ত, রায় পুনর্নিরীক্ষণের দরখাস্ত, অন্য কোনো দরখাস্ত। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে 5 ধারার বিলম্ব মৌকুফের সুযোগ নেওয়া যাবে না। কোন কোন ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য নয়? কোন কোন ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য নয়? এক হচ্ছে বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য নয়। 2 হচ্ছে মূল মোকদ্দমার ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য নয়। বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য নয় এবং হচ্ছে মূল মোকদ্দমার ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য নয়। যেমন সত্য ঘোষণা, স্থায়ী নিষেধাজ্ঞা, অগ্রকয়ের মোকদ্দমা ইত্যাদি ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য নয়। কন্ডোলেশন অফ ডিলে, সাফিসিয়েন্ট কজ, এসব শব্দগুলি 5 ধারার সাথে সংশ্লিষ্ট। 5 ধারার প্রদত্ত ব্যাখ্যা অনুযায়ী আপিলকারী বা দরখাস্তকারী হাইকোর্ট বিভাগের কোনো আদেশ, প্রথা বা রায় দ্বারা তামাদির মেয়াদ গণনা বা নির্ধারণ করার ক্ষেত্রে বিভ্রান্ত হলে তা পর্যাপ্ত কারণ বলে গণ্য হবে। এছাড়া উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী পর্যাপ্ত কারণ বলে গণ্য হবে মারাত্মক অসুস্থতা, কারাবাস, সরল বিশ্বাসের ভুল, আইনজীবী বা উকিলের ভুল, আদালতের কোনো অফিসারের ভুল ইত্যাদি পর্যাপ্ত কারণ বলে বিবেচিত হবে। তামাদি আইনের 6 ধারায় বৈধ অপরগতা সম্পর্কে তামাদি আইনের 6 ধারায় বৈধ অপরগতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তামাদি আইনের 6 ধারায় বৈধ অপরগতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো 6 ধারার কিছু মূল বিষয় আছে, সেগুলো হচ্ছে 6 ধারার বিধান প্রযোজ্য হবে শুধুমাত্র মোকদ্দমা বা কার্যধারায়। 6 ধারার বিধান কোথায় প্রযোজ্য হয়? মোকদ্দমা বা কার্যধারায়, ডিগ্রি জারির আবেদনের ক্ষেত্রে। আইনগত অপরগত বলতে 3টি বিষয়কে বোঝায়। আইনগত অপরগত বলতে 3টি বিষয়কে বোঝায়। হচ্ছে নাবালকত্ব, 2 উন্মাদ বা পাগল, 3 জড়বুদ্ধি বা নির্ভুল। এই 3টি অপরগতায় আইনগত বা বৈধ অপরগতা বলে গণ্য হবে।
অন্য কোনো কিছুই লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপরগত বলে গণ্য হবে না। 6 থেকে 8 ধারার বিধান শুধুমাত্র বাদীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। 6 থেকে 8 ধারার বিধান শুধুমাত্র বাদীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। আইনগত অপরগত অবসানের পর তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আইনগত অপরগত অবসানের পর তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তামাদিনে 7 ধারায় কি বলেছে? তামাদিনের 7 ধারায় বলেছে কতিপয় বাদী বা দরখাস্তকারীর মধ্যে একজনের অপরগত। কতিপয় বাদী বা দরখাস্তকারীদের মধ্যে একজনের অপরগত হচ্ছে তামাদিনের 7 ধারায়। এখানে বলেছে যে ক্ষেত্রে কতিপয় ব্যক্তি মামলা বা কার্য দ্বারা দায়ের করা বা ডিগ্রি জারির জন্য দরখাস্ত দাখিল করার অধিকারী এবং তাদের একজন উপরোক্ত প্রকারের অপরাধ বা তার সম্মতি ছাড়াই দায়মুক্ত করা চলে, সেই ক্ষেত্রে তাদের সকলের প্রতিগুলি তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে। কিন্তু যে ক্ষেত্রে অনুরূপভাবে দায়মুক্ত করা চলে না, সেক্ষেত্রে তাদের মধ্যে একজন অন্যদের সম্মতি ছাড়াই দায়মুক্ত করার যোগ্যতা অর্জন না করা পর্যন্ত অথবা উপরোক্ত অপরাধতার অবসান না হওয়া পর্যন্ত তাদের কারো প্রতিকূলে তামাদির মেয়াদ অতিবাহিত হবে না। এখানে 2টা উদাহরণ আছে, এটা অবশ্যই করতে হবে। তো 7 ধারার মূল বিষয় হচ্ছে যৌথভাবে অধিকারী কয়েক ব্যক্তির একজন যদি অপরাধ হয়, যৌথভাবে অধিকারী কয়েক ব্যক্তির একজন যদি অপরাধ হয় এবং একজনকে বাদ দিয়ে যদি দায়িত্ব সম্পাদনের সুযোগ থাকে, তবে তামাদির মেয়াদ চলমান থাকবে। এখানে কি বলেছি? যৌথভাবে অধিকারী কয়েক ব্যক্তির একজন যদি অপরাধ হয় এবং একজনকে বাদ দিয়ে যদি দায়িত্ব সম্পাদনের সুযোগ থাকে, তবে তামাদির মেয়াদ চলমান থাকবে। যে ক্ষেত্রে দায়িত্ব সম্পাদনের মতো কেউ থাকবে না, সেক্ষেত্রে তামাদির মেয়াদ স্থগিত থাকবে। তামাদিনের 8 ধারায় কি বলেছে? বিশেষ ব্যতিক্রম। আমাদের 8 ধারায় বিশেষ ব্যতিক্রম সম্পর্কে বলা হয়েছে। আমাদের 8 ধারার মূল বিষয়বস্তু হচ্ছে 8 ধারা মূলত 6 ও 7 ধারার ব্যতিক্রম। 8 ধারা কি? 6 ও 7 ধারার ব্যতিক্রম। 8 ধারার বক্তব্য অনুযায়ী 6 ও 7 ধারার বিধান অগ্রপয়ের অধিকার বলবতের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। 6 ও 7 ধারার বিধান অগ্রপয়ের অধিকার বলবতের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আইনগত অপারগতা শেষ হবার পর তামাদির মেয়াদ 3 বছরের বেশি সময় বৃদ্ধি করা যাবে না। আইনগত অপারগতা অবসান হবার পর তামাদির মেয়াদ 3 বছরের বেশি বৃদ্ধি করা যাবে না। এখানে কিছু উদাহরণ আছে, সেটা বললে আরও স্পষ্টভাবে বিষয়গুলি স্পষ্ট হয়ে যাবে। তো আমরা আমাদের 9 ধারায় চলে যাব। 9 ধারা হচ্ছে সময়ের অবিরাম চলন। 9 ধারা কি? সময়ে অবিরাম চলন। 9 ধারার মূল কথা হচ্ছে তামাদিকাল আরম্ভ হওয়ার সময় আইনগত অপরাধ হলে 6 থেকে 8 ধারার সুবিধা পাওয়া যাবে না। তামাদিকাল আরম্ভ হওয়ার সময় আইনগত অপরাধ হলে 6 ও 8 ধারার সুবিধা পাওয়া যাবে। আরম্ভ হওয়ার পর অপরাধ হলে 6 ও 8 ধারার সুবিধা পাওয়া যাবে না। এখানে একটা উদাহরণ দিয়ে বিষয়টা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে রহিম সুস্থ থাকা অবস্থায় মামলা করার অধিকার অর্জন করে। রহিম কি? সুস্থ থাকা অবস্থায় মামলা করার অধিকার অর্জন করে।
এর কিছুদিন পর সে পাগল হয়ে যায়। এক্ষেত্রে মামলা দায়েরে তামাদির মেয়াদ গণনা চলতে থাকবে, কোনোভাবেই স্থগিত হবে না। অর্থাৎ সুস্থ থাকা অবস্থায় মামলার অধিকার জন্মালে পরবর্তীতে কোনো অপারগতার সৃষ্টি হলে তখন 6 ও 8 ধারা বিধান প্রযোজ্য হবে না। তামাদি আইনের 10 ধারাটা পড়ার দরকার নেই। 10, 11 খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমরা চলে যাবো তামাদি আইনের 12 ধারা। তামাদি আইনের 12 ধারায় বলেছে, আইনানুগ কার্য দ্বারা যে পরিমাণ সময় গণনা হতে বাদ দিতে হয়। তামাদি আইনের 12 ধারায় কি? আইনানুগ কার্য দ্বারায় যে পরিমাণ সময় গণনা থেকে বাদ দিতে হয়। তামাদি আইনের 12 ধারা হচ্ছে আইনানুগ কার্য দ্বারা যে পরিমাণ সময় গণনা থেকে বাদ দিতে হয়। এখানে 4টা উপবিধি আছে। এই 4টা উপবিধি কিছু নির্ধারিত সময়ের কথা বলেছে। এই সময়গুলি বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। এখানে 1 নম্বর হচ্ছে মামলা আপিল বা দরখাস্তের মেয়াদ আরম্ভের দিন বাদ দিতে হবে। কোন মামলা আপিল বা দরখাস্তের মেয়াদ আরম্ভের দিন বাদ দিতে হবে। 2 নম্বরে বলেছে রায় ঘোষণার দিন বা ডিগ্রি দণ্ডাদেশ আদেশের নকল নিতে ব্যয়িতের সময় বাদ দিতে হবে। 3 নম্বর হচ্ছে রায়ের নকল গ্রহণে ব্যয়িতের সময় বাদ দিতে হবে। রায়ের নকল গ্রহণে ব্যয়িতের সময় বাদ দিতে হবে। 4 নম্বর হচ্ছে রোয়েদাদ উত্তোলন করতে যে সময় ব্যয় হয় সেই সময়ও বাদ দিতে হবে। ধারা 13 হচ্ছে বাংলাদেশ বা অন্যান্য কয়েকটি এলাকা হতে বিবাদের অনুপস্থিতিকালীন সময় গণনা থেকে বাদ দিতে হবে। বাংলাদেশ বা অন্যান্য কয়েকটি এলাকা হতে বিবাদের অনুপস্থিতিকালীন সময় গণনা থেকে বাদ দিতে হবে। অর্থাৎ বিবাদী যতদিন বাংলাদেশের বাইরে থাকবে ততদিন তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে। কি? বিবাদী যতদিন বাংলাদেশের বাইরে থাকবে ততদিন তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে। অর্থাৎ বিবাদী যখন বাংলাদেশে আসবে তখনই তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে। বিবাদী যখন বাংলাদেশে আসবে তখনই তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে। ধারা 14 তামাদি আইনের 14 ধারায় বলেছে এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্য দ্বারা যে সময় গণনা হতে বাদ দিতে হবে। তামাদি আইনের 14 ধারা কি? এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্য দ্বারা যে সময় গণনা হতে যে সময় গণনা হতে বাদ দিতে হবে। এখানে বলা হয়েছে কোনো মামলা দায়েরের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা বাদী মূল বা আপিল আদালতে বিবাদীর বিরুদ্ধে যদি অন্য একটি কার্যক্রমে যথাবিহিত যত্ন সহকারে চালাতে থাকে সেক্ষেত্রে উক্ত মামলা বা কার্যক্রমের কারণ যদি একই হয় এবং এখতিয়ারগত ত্রুটি বা অনুরূপ অন্য কোনো কারণে যে আদালত শেষোক্ত কার্যক্রমের বিচার করার ক্ষমতা সম্পন্ন নয় সেই আদালতে যদি সৎ বিশ্বাসে তা দায়ের করা হয় বা হয়ে থাকে তবে কার্যক্রমে যে সময় ব্যয়িত হয় মামলার মেয়াদ গণনা হতে তা বাদ দিতে হবে। আবার উপবিধি 2 বলেছে কোনো দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে দরখাস্তকারী মূল বা আপিল আদালতে একই পক্ষের বিরুদ্ধে যদি অন্য একটি দেওয়ানি কার্য দ্বারা যথোপযুক্ত যত্ন সহকারে চালাতে থাকে এবং তাতে একই প্রতিকার দাবি করা হয়ে থাকে তবে সেক্ষেত্রে এখতিয়ার নিয়ে ত্রুটি বা অনুরূপ অন্য কোনো কারণে যে আদালতের শেষোক্ত কার্য দ্বারা বিচার করার ক্ষমতা সম্পন্ন নয়
সেই আদালতে সদ্বিশেষে উপরোক্ত কার্য দ্বারা দায়ের করা হয়ে থাকে, তাহলে শেষোক্ত কার্য দ্বারা যে সময় ব্যয়িত হয় উক্ত দরখাস্তের মেয়াদ গণনা হতে তা বাদ দিতে হবে। অর্থাৎ 14 ধারার মূল কথা হচ্ছে, সৎ উদ্দেশ্যে এখতিয়ারবিহীন আদালতে মূল মামলা বা দরখাস্ত দায়ের করলে এবং বিচারাধীন থাকলে উক্ত দিনগুলি নতুনভাবে মামলা বা দরখাস্ত দায়েরকালে তামাদি মেয়াদ গণনা বাদ দিতে হবে। 14 ধারা বিষয়বস্তু বা 14 ধারা প্রযোজ্য হবে। 14 ধারা প্রযোজ্য হয় যে কোনো মোকদ্দমায় বা এক নম্বর হচ্ছে যে কোনো মোকদ্দমা, 2 নম্বর হচ্ছে যে কোনো দরখাস্ত। 14 ধারার বিধান আদালতের জন্য বাধ্যতামূলক। 14 ধারার বিধান কি? আদালতের জন্য বাধ্যতামূলক। তারপর হচ্ছে ধারা 15 ধারায় কি আছে? কার্য দ্বারা স্থগিত থাকাকালীন সময়ে বাদ দিতে হবে। কার্য দ্বারা স্থগিত থাকাকালীন সময় গণনা থেকে বাদ দিতে হবে। অর্থাৎ কোনো আদালত কর্তৃক কোনো কার্য দ্বারা স্থগিত রাখা হলে উক্ত দিনগুলি তামাদি মেয়াদ গণনা থেকে বাদ দিতে হবে। কোনো আদালত কর্তৃক কোনো কার্য দ্বারা স্থগিত রাখা হলে উক্ত দিনগুলি তামাদি মেয়াদ গণনা থেকে বাদ দিতে হবে। কোনো মামলা বা ডিগ্রি জারির দরখাস্ত কোনো নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা স্থগিত বা মুলতবি করলে কোনো মামলা বা ডিগ্রি জারির দরখাস্ত কোনো নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা স্থগিত বা মুলতবি করলে যতদিন তা স্থগিত বা মুলতবি ছিল তামাদির মেয়াদ গণনার সময় তা বাদ যাবে। যে সকল মামলার ক্ষেত্রে পূর্বে নোটিশ দিতে হয় সে সকল ক্ষেত্রে নোটিশের সময় বাদ যাবে। ধারা 16 হচ্ছে ডিগ্রি জারির বিক্রয় রোধ করার কার্য দ্বারা মুলতবি থাকাকালীন সময় গণনা থেকে বাদ দিতে হবে। অর্থাৎ ডিগ্রি জারির ক্ষেত্রে নিলাম ক্রেতা সম্পত্তির দখলের জন্য কোনো মামলা দায়ের করার ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনার সময় নিলাম রোধের মামলা হলে সেই সময় বাদ দিতে হবে। তামাদি আইনের 17 থেকে 29 ধারা পর্যন্ত আমার নেক্সট ক্লাসে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমি আলোচনা করে দেব। অবশ্যই আপনারা আমার ক্লাস নিয়মিত করার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, অবশ্যই নিয়মিত পড়াশোনা করবেন।